হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল স্পোর্টস গসিপ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি দুটো টিমই স্ট্রাগল করছে এবং দুটো টিমের যে ম্যাচ ছিল সেই ম্যাচটা ফার্স্ট হাফ টোটালি বোরিং গেছে এবং শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড 2-1 করে জিতেছে। কিন্তু আগেকার যে ডার্বি আমরা দেখেছি সেই তুলনায় এই খেলাটা যথেষ্ট বোরিং হয়েছে, যথেষ্ট মানে এটা ডার্বি ম্যাচের মতো একটা ম্যাচ হয়নি প্রথম কথা। আর পেপ গোয়ার্দিওলার উপর যে চাপটা দিনকে দিন বাড়ছে সেটাই রিসেন্ট কয়েকটা ম্যাচ দেখেই বোঝা যাচ্ছে। টানা 11টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত এবং এই 11টা ম্যাচে মাত্র একটা জিতেছে। রিসেন্ট টাইমের যে 11টা ম্যাচ তার কথা বলছি, এবং এই 11টা ম্যাচে একটা জিতেছে পেপ গোয়ার্দিওলার যে টিম পরপর 4টে প্রিমিয়ার লিগ জিতেছে, যে টিম চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসছে, সেই টিমটা এরকম 11টা ম্যাচে স্ট্রাগল করেছে এবং সবথেকে বড় কথা ওরা এগিয়ে থেকেও ম্যাচ ড্র করছে বা হারছে। সেম এই ম্যাচটাতেও হয়েছে, 1-0 গোলে এগিয়েছিল 80 মিনিট পর্যন্ত, সেখান থেকে 2-1 হারলো। তার আগেও একটা ম্যাচ গেছে, সেখানে 3-0 থেকে এগিয়ে থেকে 3-3 ড্র করেছে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে টিমটার যে ধৈর্য, যে কনফিডেন্স, কোনো কিছুই আর নেই এবং তার ফলে টিম আরও ভেঙে পড়ছে এবং লিগ তালিকায় নামতে নামতে তারা 6-এ চলে এসছে এবং এটা অত্যন্ত চাপের ব্যাপার কোচের কাছে, প্লেয়ারদের কাছে এবং অবশ্যই দর্শকদের কাছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তেমন কিছু সেরকম খেলতে পারে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে, ইটস ওকে, ঠিক আছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ড যাই হোক সেরকম অ্যাটাক দেখতে পাওয়া যায় না, সেরকম খেলাও দেখতে পাওয়া যায় না, যে সেরকম টিমটা অবশ্যই একটা নতুন কোচ এসছে, নতুনভাবে শুরু করছে, নতুন ফরমেশনে গেছে, নতুন যে ছকে খেলছে, অবশ্যই একটা নতুন ছকে, সম্পূর্ণ নতুন ছকে। এই ছকে আগে কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচেরা খেলায় নেই, আগে যে যারা কোচ ছিল 3-4-3 বা 3-4-2-1 এই ছকে ইউজ করছে রুবিন অ্যামরামিন। তো এটা একটা মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, কিন্তু এই জেতাটা অবশ্যই বুস্ট দেবে টিমকে এবং ফার্কি টাইমে গোল দিয়েছে, এটা রুবিন অ্যামরামিনও বলেছে যে ফার্কি টাইমে গোল দিয়েছে। তো একদিক থেকে অবশ্যই কনফিডেন্স দেবে, অন্যদিক থেকে ম্যানচেস্টার সিটির তেমনই কনফিডেন্সে আরও ডাউন হতে থাকছে, মানে এই ডার্বিতে হারার ফলে আরও ডাউন হয়ে গেছে এবং অবশ্যই এর একটা সলিউশন বের করতে হবে এবং টিমের মধ্যে কোনো একটা যে আগে যে ম্যানচেস্টার সিটি দেখে এসেছি আমরা, যে ম্যানচেস্টার সিটি যে একটা যে ফ্লোয়িং মিডফিল্ড বা অ্যাটাক বা ডিফেন্সে যে কম্বিনেশন, যে একটা একতা, নিজেদের মধ্যে একটা সমঝোতা, সব কিছুই এখন দেখা যাচ্ছে না এবং দুটো গোল আপনারা লক্ষ্য করবেন যে দুটো গোল খেয়েছে, একটা তো পেনাল্টিতে, ওটা তো কী করছিল কি জানি ম্যাথুস নুনেস, ব্যাক পাস দিয়ে ভুলভাল টাইমে এবং পেনাল্টি পরে ট্যাকেল করে, যদি এটা না মারতো হয়তো গোল নাও দিতে পারতো, কারণ দোনামানাই ছিল যে শট নেবে কি নেবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো ওখানে পেনাল্টি, আর সেকেন্ড গোলটা তো অবশ্যই ডিফেন্স একদম খেয়াল করেন, অবশ্যই লিসেনার্ডো মার্টিনেজ যে পাসটা দিয়েছে অবশ্যই সেটা খুব ভালো পাস ছিল, কিন্তু ডিফেন্স বাজে হয়েছে এবং ওই গোলটা খাওয়ার কথা না। এবং ওরকম সিচুয়েশনে এরকম ডিফেন্স লাস্ট মোমেন্টে, যেটা ম্যাচ হারিয়ে দিল, ড্র হলে অন্তত 1 পয়েন্ট পেত, ম্যাচটা হারিয়ে দিল তার ফলে। তো ম্যানচেস্টার ইউনাইটেড মোটামুটি এই যে জয়ের ফলে অবশ্যই কনফিডেন্স পাবে এবং পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালোভাবে খেলতে তাদের অ্যাজ এ গ্রুপ হিসেবে, অ্যাজ এ নিউ কোচের আন্ডারে যে ছক, যে যে কম্বিনেশনে খেলা, সেগুলোতেও তারা কনফিডেন্স পাবে এবং লিগ তালিকায় উপরে উঠে আসার চেষ্টা করবে। অনেক নিচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, মিড টেবিলে আছে। তো ম্যানচেস্টার ইউনাইটেড যে এই সিজনে তেমন কিছু হেরফের হবে না, খুব জোর হলে 8-এ আসবে বা 9-এ 7-এ, এর বেশি আসতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড। এবং ম্যানচেস্টার সিটিকে মানে ফর্মে আসতে হবে এবং টপ করে, আশা করবো যে টপ করে ম্যানচেস্টার সিটি আসতে পারবে, কারণ ম্যানচেস্টার সিটির অবস্থা কিন্তু ওদিকেও খুব খারাপ এবং নেক্সট ম্যাচ আছে পিএসজির এগেনস্টে। তো এটা একটা খুব, যে পিএসজির কাছে যদি হেরে যায়, পিএসজি অবশ্যই 25 নম্বরে আছে চ্যাম্পিয়ন্স লিগে এবং ম্যানচেস্টার সিটি আছে 22 নম্বরে। তো একটা জবরদস্ত ম্যাচ হবে জানুয়ারিতে, ক্রিসমাস এবং নিউ ইয়ারের পরে। উল্টো দিকে বার্সেলোনা, লেটস টক অ্যাবাউট বার্সেলোনা। বার্সেলোনা প্রথম দিকে খুব মানে মারাত্মক খেলছিল, মারাত্মক যে ওদের হাই ব্যাকলাইনে খেলছিল, অফসাইড ট্র্যাপ করছিল, যেগুলো তাদের ক্লিক করেছে। অবশ্যই সব টিমকে হারিয়েছে, বড় বড় টিমকেও হারিয়েছে, ছোট টিমকেও হারিয়েছে, কেউ বাদ যায়নি, 3-4টে করে গোল করেছে, গোল খায়ও নি, খুব কম গোল খেয়েছে। কিন্তু রিসেন্ট 6-7টা ম্যাচে বার্সেলোনার অবস্থা খুব শোচনীয় এবং বার্সেলোনা, শোচনীয় বলবো না, অবশ্যই ওরা
আছে, চ্যাম্পিয়ন্স লিগেতে 2 নম্বরে আছে এবং এইতে টপে আছে এখনো পর্যন্ত। কিন্তু আটলেটিকো মাদ্রিদের সাথে যে ম্যাচটা আছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, এবং আটলেটিকো মাদ্রিদ আগের ম্যাচটাও জিতে এসেছে, তার মানে টানা 10টা ম্যাচ আনবিটেন, এবং আনবিটেন নয়, সব বেশিরভাগ ম্যাচ জিতে এসছে, ড্র করছে না। আটলেটিকো মাদ্রিদ কিন্তু রিয়েল মাদ্রিদকে টপকে দিয়েছে এবং এখন আছে জয়েন্ট টপ, মানে বার্সেলোনা 38 পয়েন্টস এবং আটলেটিকো মাদ্রিদের 38 পয়েন্টস, রিয়েল মাদ্রিদের 37। খুব হাড্ডাহাড্ডি ম্যাচ, কিন্তু বার্সেলোনা যে অ্যাডভান্টেজটা নিতে পারতো সেই অ্যাডভান্টেজটা নিতে পারেনি। এটা একটা পয়েন্ট গেল যে বার্সেলোনা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। তার উপরে গোদের উপর বিস্ফোরা হিসেবে এসছে যে লামিন জামাল, যে চোট পেয়ে গেছে, 3-4 সপ্তাহ আপাতত খেলতে পারবে না। এখন বেশি ম্যাচ নেই অবশ্য, কিন্তু তাও এটা চোট পেয়ে গেলে প্লেয়ারের চোট পেয়ে ফিরে এসে চেনা ছন্দে আসতে পারে না। তো যে যে ব্যাপারগুলো হয়েছে খেলাটায়, বার্সেলোনার লেফট ব্যাক রাইট ব্যাক ঠিকঠাক ক্লিক করানোর চেষ্টা করেছে, এবং সবথেকে বড় কথা প্রচুর মিস চান্স গেছে, যেটা একটা চিন্তার বিষয়। লেভানডস্কি গোল না করতে পারলে, রাফিনা গোল না করতে পারলে সেদিন কিন্তু পুরো বসে যাচ্ছে এবং ব্যাকআপ কোনো প্লেয়ার নেই। আর ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসাডো ভালো খেলছে, কিন্তু সেখানেও কোনো ব্যাকআপ যে প্লেয়ার নামবে, যে একটা যে গোল করেছে এবার গোলটাকে আটকে রাখতে হবে, সেরকম কোনো ব্যাপার আসছে না, বা যে গোল করতে পারছে না যে সাবস্টিটিউট নামবে। ফেরান টোরেস আছে, কিন্তু ফেরান টোরেস হচ্ছে এমন একটা প্লেয়ার যে মাঝে মাঝে খেলে দেয়, ওর কোনো কনসিস্টেন্সি নেই। তো ফেরান টোরেসের উপর ভরসা করা উচিত নয় বার্সেলোনার। এবং যে অপোনেন্ট টিম মোটামুটি সবাই ডিফেন্সে নেমে খেলেছে, তো এটা থেকে আর মানে বেরোতে পারেনি, যে ডিফেন্স ব্রেক করতে পারেনি বার্সেলোনা। তার ফলে 1 গোলের ব্যবধান হলেও বার্সেলোনা গোটা ম্যাচে আর শোধ করতে পারেনি, ম্যাচটা জিতে শেষ করতে পারেনি এবং পয়েন্ট খুইয়েছে, যার ফলে রিয়েল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদের যথেষ্ট সুবিধা হয়েছে। এবং নেক্সট ম্যাচ আছে আটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা। রিয়েল মাদ্রিদ ফ্যান্স অবশ্যই আমি চাইবো যে বার্সেলোনা হারুক বা ড্র করুক, বা আটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা ম্যাচটা যেন ড্র হয়, সেটাই রিয়েল মাদ্রিদ ফ্যান্সরা চাইবে। এবং যে ব্যাকআপ যে একটা স্ট্রাইকার দরকার বার্সেলোনার, সেটা এই ম্যাচটা থেকেই দেখে বোঝা গেছে। এবং অফসাইড ট্র্যাক যেটা করছে সেটা কিন্তু অন্য টিমগুলো এখন ধরে ফেলছে। তো হান্সি ফ্লিককে চেষ্টা করতে হবে যে আরও কীভাবে ঠিকঠাকভাবে কম্বিনেশন করা যায়, ঠিকঠাক ট্রিক্স আরও অন্য কিছু ইউজ করা যায় কিনা, কিন্তু একই ট্রিক্স বারবার চলবে না। সো বার্সেলোনা নাকি আটলেটিকো মাদ্রিদ কে জেতে, সেটা নেক্সট ম্যাচে আমরা দেখতে পাবো, জানতে পেরে যাব। এবং লিগ তালিকায় কী পজিশন হয়, লিগ তালিকার কেমন অবস্থা থাকে, এটাও আমরা জানতে পারবো। এবং যে রিয়েল মাদ্রিদের ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ আছে, ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচ, সেটার দিকেও আমরা লক্ষ্য রাখবো। তো দিয়েগো সিমিওনে, অন্যদিকে হ্যান্সি ফ্লিক, কে জেতে, কে বাজিমাত করে এবং শেষ পর্যন্ত কী হয় সেটার অপেক্ষায় অবশ্যই থাকবো। এবং অবশ্যই ফুটবল খেলা দেখুন। ধন্যবাদ।